সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের কোভিড-19 এই বছরে যারা পরীক্ষা দিবে ইন্টারমিডিয়েটে, তাদের সংক্ষিপ্ত সিলেবাস আলোকে আজকের আলোচনা। এই আলোচনাটা যেটা রসায়ন দ্বিতীয় পত্রের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ জৈব বিক্রিয়াগুলো বোঝার জন্য এটা একটা প্রাথমিক পদক্ষেপ। এই পদক্ষেপটা যদি ভালো করে না বোঝা যায় তাহলে বিক্রিয়াগুলো বুঝতে একটু সমস্যা হয় এবং এটা বিস্তৃতি অনেক বেশি, কিন্তু তোমাদের শর্ট সিলেবাস হওয়াতে, সময় অল্প হওয়াতে এটা বিস্তারিত আলোচনা করার উপায় নেই। তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। তোমাদের সিলেবাসে যেভাবে আছে সেই আলোকে আলোচনাগুলো হবে। তোমাদের সিলেবাসে আছে যে সমযোজী বন্ধনের বিভাজন অর্থাৎ কোভ্যালেন্ট বন্ড ফিশন, সমযোজী বন্ধনের বিভাজন। তো এই অর্গানিক কেমিস্ট্রিতে এই কোভ্যালেন্ট বন্ড বিশাল একটা ভূমিকা পালন করে, অর্থাৎ রাসায়নিক বন্ধনগুলো ম্যাক্সিমামই এখানকার হাইড্রোকার্বন কোভ্যালেন্ট বন্ড দ্বারা গঠিত। কেননা কার্বন চতুর্যোজী হিসাবে এই কোভ্যালেন্ট বন্ড, এই যেমন মিথেন, ইথেন, প্রোপাইন, অর্থাৎ যত হাইড্রোকার্বন আছে ম্যাক্সিমামগুলো কোভ্যালেন্ট বন্ড দ্বারা ব্যাখ্যা করা হয়। তো এখন এই কোভ্যালেন্ট বন্ড বলতে আমরা কি বুঝবো? এই হাইড্রোজেনের যদি পরমাণুটা হয়, এইটার কেন্দ্র ঠিক এই হাইড্রোজেন পরমাণুটা, এটার কেন্দ্র, এই হাইড্রোজেন পরমাণুটার কেন্দ্র, এখানে 4টা হাইড্রোজেন পরমাণু আছে, অর্থাৎ 4টা নিউক্লিয়াস আছে। আর অপরদিকে কার্বনের নিউক্লিয়াস আছে, আর ইলেকট্রনগুলো বাইরে 6টা ইলেকট্রন, অর্থাৎ কার্বন হলো 14 নম্বর গ্রুপের মৌল। সেখানে কার্বন, সিলিকন, তারপরে এই জার্মানিয়াম এবং এসএন ও পিবি, এগুলো হলো এই কার্বন গ্রুপের মৌল। তো এই কার্বন সম্বন্ধে কথাবার্তা বলে এখানে শেষ করা যাবে না। তো যাই হোক, তো আমি কোভ্যালেন্ট বন্ডের কথা বলছি। কার্বনের সঙ্গে এগুলোর খুব একটা পরিচয় নাই, কারণ ক্যাটিনেশন চরিত্র কার্বন দেয় এবং কার্বন সবচেয়ে কোভ্যালেন্ট বন্ড গঠন করে অর্গানিক কেমিস্ট্রি একটা বিরাট ভূমিকা পালন করে। তো যাই হোক, তো এই কোভ্যালেন্ট বন্ডের কথা আমি বলতে চাচ্ছি। তাহলে এই পরমাণু, এর কেন্দ্র এবং এর কেন্দ্রের মধ্যে ঘনত্ব রচনা হবে। এই যে দুই পরমাণুর কেন্দ্রের মধ্যে যে ঘনত্ব, ইলেকট্রনিক ডেনসিটির যে রচনা হবে, এটাই হলো কোভ্যালেন্ট বন্ড। এখানে কোভ্যালেন্ট বন্ড আছে 4টা, অর্থাৎ সিগমা বন্ড এখানে আছে 4টা। তাহলে কোভ্যালেন্ট বন্ড হলো যে দুটো পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ার করে নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করে। এখানে কার্বন 4টা ইলেকট্রন শেয়ার করে তার বহিস্থ কক্ষপথে 8 করে দিয়েছে, অর্থাৎ সে নিয়নের গঠন লাভ করেছে, এই নিয়নের গঠন লাভ করেছে। যাই হোক, সে আলোচনা যাওয়ার কোনো উপায় নেই। তো এই যে কোভ্যালেন্ট বন্ড, তো আমরা এই ধরনের একটা জিনিস চিন্তা করলাম। এটা হলো অ্যালকাইল হ্যালাইড। এটা হতে পারে মিথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, প্রোপাইল ক্লোরাইড বা ব্রোমাইড ইত্যাদি। এক কথায় এটা হলো অ্যালকাইল হ্যালাইড। তাহলে এর কাছেও এই পরমাণুর কেন্দ্রে এবং এই পরমাণুর নিউক্লিয়াসের কেন্দ্রে এখানে ইলেকট্রনের ঘনত্ব রচনা হয়েছে। এটা হলো কোভ্যালেন্ট বন্ড। এখন এই কোভ্যালেন্ট বন্ডটা আমরা ভাঙবো। তাহলে এখানে এর একটা ইলেকট্রন আছে, এর একটা ইলেকট্রন আছে। এই কোভ্যালেন্ট বন্ডটাকে বিভাজন করতে হবে। তা কোভ্যালেন্ট বন্ড হলো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করার যে বন্ধনটা, উপায়টা, সেটা হলো কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড হলো দুই পরমাণু কেন্দ্রস্থলে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, এটা হলো কোভ্যালেন্ট বন্ড। এবং অর্গানিক কেমিস্ট্রিতে কার্বন, হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোকার্বনগুলো কোভ্যালেন্ট বন্ড দ্বারা গঠিত। যেহেতু কার্বন সেখানে চতুর্যোজী হিসাবে এই অর্গানিক কেমিস্ট্রিটা, কার্বন কেমিস্ট্রিটা কোভ্যালেন্ট বন্ড দ্বারা ম্যাক্সিমাম যৌগগুলো ব্যাখ্যা করা হয়। তো যাই হোক, এই কোভ্যালেন্ট বন্ডটাকে আমরা ভাঙবো। ভাঙার 2টা পদ্ধতি আছে। একটা, যখন এই তাদের শেয়ারকৃত ইলেকট্রন যখন নিয়ে পালাইল, আপন আপন ইলেকট্রন যখন সমানভাবে ভাগ হয়ে গেল,
তখন এটাকে বলা হচ্ছে সুষম বিভাজন, অর্থাৎ এটাকে তখন বলা হচ্ছে মুক্তমূলক। এটা হচ্ছে হ্যালোজেন মুক্তমূলক। তো আমরা এই মুক্তমূলক কার্বন সম্বলিত অ্যালকাইল মূলকের কথা শুধু বলবো এখানে। তো এই মুক্তমূলক এখানে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, সুতরাং এই মুক্তমূলকগুলো রাসায়নিক বিক্রিয়াতে অত্যন্ত সক্রিয় অষ্টক পূরণের জন্য। মানে তাদের বহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন কিভাবে করবে ওরা, এই জন্য তারা রাসায়নিক বিক্রিয়া খুব সক্রিয় এই মুক্তমূলকগুলো। তাহলে এটা হলো সুষম বিভাজন। আরেকটা বিভাজন আছে, এই অ্যালকাইল মূলকটা যদি এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ তাদের মধ্যে সমান সম্পদ, সে অসমানভাবে একজন সম্পদ বেছে নিয়ে নিল, একজন সম্পদে ঘাটতি হয়ে গেল, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে গেল ওই পরিবার থেকে, তখন এটা হবে কার্বোক্যাটায়ন। আর এই এক্সটা এখানে হ্যালোজেনটা হ্যালাইড হিসাবে চলে গেল, অর্থাৎ এটা বিচ্ছিন্ন হয়ে গেল এটার নাম হলো কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন। এখন যদি এটা থেকে এটা এখন বিচ্ছিন্ন হয়ে যায়, এটা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তখন এই 8টা এখানে দাঁড়াইলো, ইলেকট্রন তার বেশি হয়ে গেল, অর্থাৎ তার ইলেকট্রন দিয়ে সে পালাইলো, বিচ্ছিন্ন হয়ে গেল, তখন এটা হলো কার্বনায়ন। কার্বোক্যাটায়ন এবং কার্বোয়ানায়ন, অর্থাৎ এখানে ইলেকট্রনের ঘাটতি, অর্থাৎ পোর ইলেকট্রন এরিয়া, এখানে লার্জ ইলেকট্রন এরিয়া, দ্যাট ইজ ইলেকট্রনের রিচ। ইলেকট্রন রিচ কার্বোয়ানায়ন, ইলেকট্রনের ঘাটতি কার্বোক্যাটায়ন। এখন এই যে বিভাজনটা, এই বিভাজনটা হলো বিষম বিভাজন, অর্থাৎ হেটারোলাইটিক ফিউশন। এটা হলো হোমোলাইটিক ফিউশন। এই যে ফিউশনটা একটা সুষমভাবে একটা বিষমভাবে, সুষম ফ্রি রেডিক্যাল উৎপন্ন করলো, আর বিষমভাবে কার্বোয়ানায়ন উৎপন্ন করলো। এখন আমরা এদের বৈশিষ্ট্যগুলো দেখব, তাদের স্থায়িত্ব এবং তাদের রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়তা কীরকম, এই ব্যাপারে আমরা এখন ব্যাখ্যা করব। তো প্রথমে ব্যাখ্যা করি আমরা অ্যালকাইল মূলকগুলোর, অর্থাৎ ফ্রি রেডিক্যাল, এদের আমরা স্থায়িত্ব কীরকম এবং রাসায়নিক বিক্রিয়া তাদের সক্রিয়তা কীরকম। তো আমরা এই কার্বনের কাছে যখন এই পরিমাণগুলো বাড়তে থাকবে, এই অ্যালকাইলের পরিমাণ যখন বাড়তে থাকবে, আগে বললাম এখানে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাহলে এখানে কার্বন এবং হাইড্রোজেন মিলে যে বন্ধনগুলো, এখানে 3টা সিগমা বন্ধন, এইভাবে কার্বন হাইড্রোজেন মিলে এই সিগমা বন্ধনের পরিমাণটা 9টি। অর্থাৎ এই সিগমা বন্ধনের পরিমাণ যত বেশি হচ্ছে, ইলেকট্রন পরিমাণ তত বেশি হচ্ছে, আর ইলেকট্রন পরিমাণ যত বেশি হচ্ছে, তখন তার স্থায়িত্ব বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ অ্যালকাইল মূলক যত বৃদ্ধি পাচ্ছে, তার স্থায়িত্ব তত বৃদ্ধি পাচ্ছে। ঠিক তেমনি এই কার্বনে যখন দুটো যখন থাকবে অ্যালকাইল মূলক, একটা খালি হাইড্রোজেন, আবার এই কার্বনের কাছে যদি একটা শুধু অ্যালকাইল মূলক থাকে, দুটো হাইড্রোজেন, আবার যদি এটা এরকম হয় মিথাইল মূলক, তাহলে এখানে দেখা যাচ্ছে অ্যালকাইল মূলকের সংখ্যা বেশি, এর স্থায়িত্ব বেশি, দেন এটা বেশি, এটার তুলনায় এটা বেশি। অর্থাৎ এটা হলো 3 ডিগ্রি, এটা হলো 2 ডিগ্রি, এই দুটো হলো 1 ডিগ্রি, অর্থাৎ প্রাইমারি। তাহলে 3 ডিগ্রিতে সিগমা বন্ধনের পরিমাণ 9টি, অর্থাৎ এর স্থায়িত্ব বেশি। আর এখানে হচ্ছে সিগমা বন্ধন, অর্থাৎ কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন পরিমাণ হলো 6টি। আর এখানে সিগমা বন্ধন কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে হলো 3টি, আর এখানে সিগমা বন্ধন নেই। সুতরাং এটার স্থায়িত্ব সবচেয়ে কম এবং তার অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি। যেহেতু তার স্থায়িত্ব কম, অস্থায়িত্ব কম মানে কি, সে টিকে থাকতে পারে না, রাসায়নিক বিক্রিয়া তাকে সাহা করে নিয়ে চলে যায়। আর স্থায়িত্ব বেশি মানে কি, সে বেশিক্ষণ টিকে থাকে, রাসায়নিক বিক্রিয়া তাকে সহজে নিয়ে যেতে পারে না, অর্থাৎ তার অ্যাক্টিভিটি কম। তাহলে
আমরা এভাবে লিখতে পারি R3C ইজ গ্রেটার R2C is greater than RCS2 is greater than this, অর্থাৎ সক্রিয়তা এটার বেশি এটার তুলনায়, এটার বেশি এটার তুলনায় ইত্যাদি। এটা হলো স্টেবিলিটি, এটা হলো সক্রিয়তা। যার স্টেবিলিটি বেশি তার সক্রিয়তা সবচেয়ে কম, যার স্টেবিলিটি কম তার সক্রিয়তা বেশি। এইভাবে আমরা অ্যালকাইল মূলকগুলোকে ব্যাখ্যা করতে পারি, অর্থাৎ ফ্রি রেডিক্যালগুলোকে ব্যাখ্যা করতে পারি। এই গেল হোমোলাইটিক বিভাজনের ফ্রি রেডিক্যালের বৈশিষ্ট্য। এবার আমরা চলে যাই কার্বোক্যাটায়নের ব্যাপারে। কার্বোক্যাটায়ন অর্থাৎ ডেফিসিয়েন্ট, গরিব, ইলেকট্রনে গরিব, ডেফিসিট এরিয়া। তার মানে এই কার্বনের সঙ্গে যখন CH3 এই 3 ডিগ্রি এর সঙ্গে এই পজিটিভের সঙ্গে এর ইলেকট্রনের যে প্রশমিত হওয়ার ক্ষমতা অত্যাধিক বেশি, অর্থাৎ এ বেশিক্ষণ টিকে থাকতে পারবে। ঠিক তেমনি এটার অ্যালকাইল মূলকের পরিমাণটা কম, এর তুলনায় এ কম টিকে থাকবে, কারণ এই ধনাত্মকগুলো যেখানে ঋণাত্মক পাবে সেই জায়গায় তারা যাবে, অর্থাৎ তারা হলো ইলেকট্রোফাইল, ইলেকট্রোফিলিক বিকারক। এবং এটা তাহলে এই 3 ডিগ্রির স্টেবিলিটি বেশি 2 ডিগ্রির চেয়ে, 2 ডিগ্রির বেশি 1 ডিগ্রির চেয়ে, আবার 1 ডিগ্রি প্রাইমারি অ্যালকোহল বেশি মিথাইল কার্বোক্যাটায়নের তুলনায়। এবং তাদের স্টেবিলিটি যদি বেশি তাহলে অর্থাৎ 3 ডিগ্রি ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি তাদের স্টেবিলিটি। আর সক্রিয়তা 1 ডিগ্রি ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি, 2 ডিগ্রি গ্রেটার দেন, অর্থাৎ সক্রিয়তা স্টেবিলিটির বিপরীত হলো সক্রিয়তা। তাই 3 ডিগ্রি সক্রিয়তা বেশি হওয়ার কারণ হলো এই ধনাত্মক চার্জ এ ঋণাত্মকগুলোকে খুঁজে বেড়াবে, অর্থাৎ এরা হলো ইলেকট্রোফাইল রিয়েজেন্ট। এখন এখানে আরও ইলেকট্রন পরিমাণ বেশি হওয়াতে এটা এখানেই প্রশমিত হয়ে যায়, সুতরাং তার স্টেবিলিটি বেশি হয়। আর এটার স্টেবিলিটি কম, কারণ এটা ধনাত্মককে এই প্রশমিত করার এখানে সেই পরিমাণ ইলেকট্রন এখানে নেই, সুতরাং এটার স্টেবিলিটি সবচেয়ে কম এবং অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি। এই হলো কার্বোক্যাটায়নের স্টেবিলিটি এবং রিঅ্যাক্টিভিটি। এবার চলে যাই আমরা, এবং কার্বোক্যাটায়নগুলো ইলেকট্রন আকর্ষী বিকারক। এখন আমরা চলে যাই কার্বো অ্যানায়ন, অর্থাৎ আর ইলেকট্রনের ধনী, অর্থাৎ রিচ এরিয়া অফ ইলেকট্রন, ঋণাত্মক। তাহলে এটা CH3 3 ডিগ্রি ইলেকট্রনের আধিক্য, ইলেকট্রন আধিক্য 2 ডিগ্রি এটা 3 ডিগ্রি 2 ডিগ্রি এবং 1 ডিগ্রি। তাহলে এখানে দেখা যাচ্ছে এই ইলেকট্রনের পরিমাণ বেশি হওয়াতে এরা এই নিউক্লিয়াসের প্রতি তাদের ভালোবাসা বেশি হবে, অর্থাৎ তারা হলো নিউক্লিওফাইল, এরা হলো নিউক্লিওফিলিক কেন্দ্রাকর্ষী বিকারক হতে পারে। নিউক্লিওফাইল অর্থাৎ কেন্দ্রাকর্ষী বিকারক। তো এদের এই ঋণাত্মকতা ইলেকট্রন এর যে পরিমাণটা
এবং এই যে ধনাত্মকের দিকে যে ধাবিত হবে, এই ধনাত্মকের দিকে ধাবিত হতে পারবে কম, কারণ নাম্বার অফ ইলেকট্রন, আনপেয়ার্ড ইলেকট্রন দুটো তো আছেই, তৎসঙ্গে তার এই ইলেকট্রনকে প্রশমিত করা তার ক্ষমতা নেই, অর্থাৎ তার স্টেবিলিটি সবচেয়ে বেশি, অর্থাৎ 1 ডিগ্রির স্টেবিলিটি সবচেয়ে বেশি, এবং 2 ডিগ্রি তুলনায় 2 ডিগ্রি বেশি 3 ডিগ্রি তুলনায়। আবার রিয়েক্টিভিটি আবার এটার বেশি, 2 ডিগ্রি তুলনায় 2 ডিগ্রি বেশি 1 ডিগ্রি তুলনায়। এর কারণটা হইল, এর স্টেবিলিটি বেশি হওয়ার কারণ হইল, অর্থাৎ নিউক্লিওফিলের প্রতি, অর্থাৎ এরা যে কেন্দ্রাকর্ষী, এই প্রোটনের প্রতি তার যে আকর্ষণটা, অর্থাৎ যে কেন্দ্রাকর্ষী, এর যখন ইলেকট্রনের পরিমাণ দুটা এবং ঋণাত্মক, অর্থাৎ ইলেকট্রনের পরিমাণ এর নিউক্লিয়াসের দিকে যাওয়ার এর আগ্রহ কম হবে, কারণ ইলেকট্রন পরিমাণ তার কাছে আনশেয়ার্ড ইলেকট্রন তার কম, অর্থাৎ তার স্টেবিলিটি বেশিক্ষণ সে টিকে থাকতে পারবে এবং তার স্টেবিলিটি বেশি হবে। অপরদিকে তার স্টেবিলিটি কম হবে, কারণ এখানে আনপেয়ার্ড ইলেকট্রন ধনী, আবার এখানে সিগমা ইলেকট্রন, এর ইলেকট্রন সবচেয়ে তার বেশি এখানে, অর্থাৎ সিগমা ইলেকট্রন 9টি, আবার এখানে ইলেকট্রন আধিক্য 2টি, সুতরাং এর অ্যাক্টিভিটি নিউক্লিয়াসের প্রতি তার আকর্ষণটা সবচেয়ে বেশি হবে, দেন তার অ্যাক্টিভিটি, তার রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি এবং স্টেবিলিটি তার সবচেয়ে কম। আর 1 ডিগ্রি স্টেবিলিটি সবচেয়ে বেশি। এই গেল কেন্দ্রা কার্বো অ্যানায়নের স্টেবিলিটি এবং রিঅ্যাক্টিভিটি তার ধর্ম। তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা এই কোভ্যালেন্ট বন্ড বিভাজনের হোমোলাইটিক এবং হেটারোলাইটিক ভিশন, তাহলে মুক্তমূলক কার্বোক্যাটায়ন, কার্বো অ্যানায়ন, অল কার্বোক্যাটায়নস আর ইলেকট্রোফাইল, অল কার্বো অ্যানায়ন আর নিউক্লিওফাইল, অ্যান্ড ফ্রি রেডিক্যালসগুলো যখন কার্বনের কাছে 2টি হাইড্রোজেন বা 3টে হাইড্রোজেন, সেগুলো প্রাইমারি, অর্থাৎ কোনো কার্বন যখন একটি কার্বনের সঙ্গে যুক্ত হয়ে থাকবে প্রাইমারি, কোনো কার্বনের সঙ্গে 2টি কার্বন, একটি কার্বনের কাছে 2টি কার্বন থাকলে সেকেন্ডারি, আর একটি কার্বনের কাছে 3টি কার্বন যুক্ত হয়ে থাকলে সেটা টারশিয়ারি বা 3 ডিগ্রি। 3 ডিগ্রিটার স্টেবিলিটি বেশি ফ্রি রেডিক্যালের জন্য এবং কার্বোক্যাটায়নের জন্য, এবং তাদের রিঅ্যাক্টিভিটি তাদের উল্টা। আর কার্বো অ্যানায়নের জন্য কার্বোক্যাটায়নের যদি অ্যাক্টিভিটি হয়, স্টেবিলিটি হয়, সেটার বিপরীত হলো তার স্টেবিলিটি, এবং তার অ্যাক্টিভিটিটাও ওই কার্বোক্যাটায়নের তুলনায় বিপরীত। এর ব্যাখ্যাগুলো তোমাদের কাছে দেওয়া হইল। তোমাদের সকলকে ধন্যবাদ।